পসিবল এমনিতে আমার ওয়েবসাইট থেকে। আপনি নর্মালি পারবেন না, আপনাকে গুগল নলেজ প্যানেল যেটা আসে, যেটা শো করে, এটা আসলে গুগল নিজে থেকে ফার্স্ট টাইম ক্রিয়েট করে। আপনি ফার্স্ট টাইম ক্রিয়েট হওয়ার পর ওটাকে অ্যাক্সেস করতে পারবেন। মানে গুগল বুঝে নেই। মানে আপনার ধরেন এটা ক্রিয়েট হয়ে গেছে, নলেজ প্যানেলটা আপনার ক্রিয়েট হয়ে গেছে। আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা। আমাকে শুনতে পাচ্ছেন না? জি ভাই শুনতে পারতেছি। মানে আমার ধরেন এই যে সেখানে যে নলেজ প্যানেল এটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি এটাকে এডিট করতে পারবো। কোথাও ভুল হলে, কোথাও কোনো জায়গায় কিছু কোনো প্রবলেম থাকলে সেটা সংশোধন করতে পারবো। আর নলেজ প্যানেলটা কীভাবে আসে, এটা বিভিন্ন রেফারেন্স থেকে আসে। হ্যাঁ, এখন নলেজ প্যানেলটা ভালোভাবে ক্রিয়েট হবে যদি আপনার সবচেয়ে ভালো হয় যে ইউকিপিডিয়া ডাটা থাকে। ইউকিপিডিয়া ডাটা থাকলে ভালো কাজ করে। আর পাশাপাশি আপনার ওয়েবসাইট থেকে যদি রিকমেন্ড করা হয়, যদি যখন ভ্যালিডেট করে যে না ইনফরমেশন ঠিক আছে, তখন সেগুলোকে স্ট্রাকচার করে সুন্দর করে দেখায়। মানে এটা কি মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয় নাকি মানে নিজে থেকে করতে হয়? আমি দেখছি যে গুগল নলেজ আমার প্যানেল পরিচিত গুগল নলেজ প্যানেল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। হ্যাঁ, আপনার এটা ক্রিয়েট হওয়া অটোমেটিক্যালি। যাওয়ার পরে আপনি চাইলে এটা এডিট করতে পারবেন। আচ্ছা। আর্টিস্ট যারা আছে তাদের দেখলাম নাম যখন সার্চ করা হয়, জি তাদের যে ব্র্যান্ড নেম ওইটা সার্চ করলে কিন্তু চলে আসে জি গুগল জি জি মানে নলেজ প্যানেলে। এটা জি, কি অটোই হয়? এটা অটো হয়েছে। তাদের ডাটাগুলো আছে, ডাটাগুলো থেকে নেয়, ইসিও করে যে এখানে যে ওয়েবসাইট আছে, তার সোশ্যাল মিডিয়া আছে, সব জায়গাতে আপনার ইয়া পায়। লিংক আপ থাকলে জি হয়ে জি যায়, জি তাই জি তো? জি। এক মিনিট, হ্যাঁ। হ্যাঁ ভাই, বুঝছি। সভ্যতা হবে, সভ্যতা সাইন ইন। আপনি সাইন ইন ক্লিক করেন, সাইন ইন ক্লিক করেন অথবা সাইন আউট হয়ে গেছে, সাইন ইন ক্লিক করেন, করে লগ ইন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এটা ভাই আসলে ধরো তুমি যখন সব জায়গায় শেয়ার করবা, ইনফোগুলো রাখবা, তখন গুগল অটোমেটিক এটাকে নিয়ে নেয়। ঠিক আছে, আগে এটা করা যেত কিন্তু এখন আর করা যায় না, কারণ মানুষ এটাকে ভুলভাবে ইউজ করতো। হ্যাঁ, যার কারণে আর কি এরা ইউজ করে, গুগল নিজে থেকে তৈরি করার পর তোমাকে অ্যাক্সেস দেয়। তুমি কোনো ভুল করো, সেক্ষেত্রে তুমি এটা ঠিক করতে পারবা। আর এটা গুগল সার্চের কিউরির উপরে, ব্যক্তির উপরে, তার ওয়েবসাইটে করা স্কেমের উপরে তোমার বেস করে এটা করে আর কি। হ্যাঁ, তুমি ধরো যখন আমি এখানে ইনফো ডিজিটাল সার্চ করবো। হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। আচ্ছা, আমি ওটা যেমন চেক করে দিলাম, 12টাতে জানাচ্ছে। তুমি মাইক্রোসফট এডস, হ্যাঁ আমি তো খুলেছি, তো আমি চেক করবো, চেক করে আমি বলছি। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। দেখো আমি যখন ইনোভেট ডিজিটাল করি, সার্চ করি, তখন দেখো অটোমেটিক আমার ওয়েবসাইটটাকে ওখানে নিয়ে আসে, আমার সার্চ পারফরমেন্সগুলো আমার দেখাচ্ছে আসলে সেখানে। এবং তুমি দেখো আমার বিজনেসটাকে ওখানে নিয়ে আসছি, এখান থেকে অটোমেটিক বিজনেসটাকে নিয়ে আসছে। এটা কিন্তু গুগল নিজে থেকে করে, এটা আমি কোনো জায়গা থেকে সেট করিনি। কারণ গুগল তাহলে আমাকে কীভাবে অ্যাক্সেস করলো, গুগল অ্যাক্সেস করলো যে আমি যেহেতু ব্যবসা করি, আমার তাহলে ব্যবসাটা কোথায় আছে, গুগল ম্যাপসে দেওয়া আছে। সেই গুগল ম্যাপ থেকে সে তার ডাটাটা ম্যাচিং করে আমার এখানে এটা শো করাচ্ছে। এটা নিজে থেকে করাচ্ছে, এটা আমি কোনো জায়গা থেকে করিনি। এবং যে এখানে যে অ্যাড্রেসগুলো দেখাচ্ছে, সেগুলো আমার ওয়েবসাইট থেকে দেখাচ্ছে, মানে আমার ডাটা থেকে, মাই বিজনেস ডাটা থেকে সে কালেক্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, এখন তুমি অনেকে দেখবা এখানে তার সোশ্যাল আইকন দেওয়া আছে, তার বিজনেস শেষে দেখবা। তুমি যদি অ্যাপেল বা ফেসবুকে সার্চ করো, তখন আমি এখানে ফেসবুক সার্চ করলাম, আমি অ্যাপেল সার্চ করি। অ্যাপেল সার্চ করে দেখো, এই যে ডাটাকে সে শো করেছে, অনেক সুন্দর স্ট্রাকচার দিয়ে শো করেছে এখানে। আর পাশাপাশি দেখো সে এখানে তার ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে শো আপ করেছে। এখানে দেখো তোমার যত ইনফরমেশন আছে সব তো সে উইকিপিডিয়া থেকে নিয়েছে, সবগুলো তো উইকিপিডিয়া থেকে নিয়ে আসে। বাট এগুলো মিসম্যাচ করেছে কার মাধ্যমে, তুমি যে ডাটাটা দিয়েছো তোমার ওয়েবসাইটের মধ্যে, সেখান থেকে সেটা মিসম্যাচ করে নিয়েছে। এবং আরও দেখো যে প্রোফাইল দেখাচ্ছে, তার আর কোথাও কোথাও রিভিউ হচ্ছে, সেগুলো দেখাচ্ছে। এখন এটা গুগল স্বয়ং নিজে জেনারেট করে, তার সার্চ ভ্যালু, তার যে অথরিটি সাইটগুলো আছে, সাইটেশন সাইটগুলো আছে, সেগুলো থেকে করে। এখন আমরা যদি এসইও করার সময় এই অথরিটিগুলোতে একবারে সব ইনফরমেশন ঠিক রেখে কাজ করি, যেমন নাম, মোবাইল নাম্বার, ন্যাপ, নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, তিনগুলো ঠিক রেখে আমি কাজ করি, তাহলে এগুলো আমার অটোমেটিক এখানে একটা সময় পর চলে আসবে। যেমনটা এদের আসছে সেমন আমাদেরও আসবে। এটাকে নর্মালি আমরা কোনোভাবে করার কোনো ওয়ে নেই, এটা অটোমেটিক গুগল করে ফেলে।
ওকে বুঝতে পারছো? হ্যালো, জি ভাই। আচ্ছা। ভাই আরেকবার বলেন। যে গুগল যে একটা কোন অর্গানাইজেশন সম্পর্কে যে ডাটাগুলো দেখায়, এগুলো এখানে যে শো করতেছে এটাকে বলা হয় স্ট্রাকচার ডাটা। এগুলো গুগল নলেজ প্যানেল থেকে শো করানো হয়। ডাটাগুলোকে বলা হয় স্ট্রাকচার ডাটা, এগুলোকে গুগল নলেজ প্যানেল থেকে শো করা হয়। হ্যাঁ, তো যদি আমরা বুঝতে পারছি। জি হ্যালো জি ভাই। কি বললেন? উনি বলছে বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এখানে যে ডাটাগুলো আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে সেই ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে গুগল এখানে তার ডাটাগুলো শো করে। আচ্ছা, এক একজনকে এক রকম ডাটা শো করে, এটা ফিক্স না। হ্যাঁ, আর এটা যখন তৈরি হয়ে যাবে তখন তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবা। দেখো আমি দেখাচ্ছি গুগল। হ্যালো স্বাগত। হ্যালো, হ্যাঁ 5টা খেতে হবে। হ্যাঁ 5টা 3, ঠিক আছে। খেলে আমাকে স্ক্রিনশট দিও। দেখেন এখানে লেখা আছে গুগল নলেজ প্যালেস আর অটোমেটিক্যালি জেনারেটেড উইথ ইনফরমেশন দ্যাট কামস ফ্রম ভেরিয়াস সোর্সেস, entities and people, place and things that are subject of knowledge palace can also contribute after they have verified. আপনি এটাকে কন্ট্রিবিউট করতে হবে যখন এটাকে ভেরিফাই করা হবে। তো কীভাবে ভেরিফাই করবেন দেখেন, যদি আপনার নামে কখনো ক্রিয়েট করে দেয় তখন আপনাকে গুগল অ্যাকাউন্ট খুলতে হবে, গুগল সার্চে যেতে হবে। যার পরে আপনার একটা সার্চ করবেন, করার পরে এখানে স্ক্রল করার পরে লেখা আছে ক্লাইম ইউর নলেজ প্যানেল। তারপর রিভিউ ডিসপ্লে অ্যাবাউট ফিচার granted after verification, sign in one of the official site or profile listed to verify that you are authorized representative and entity. Then YouTube, সার্চ কনসোল, টুইটার অথবা ফেসবুক যে কোনো একটা আমাকে লগ ইন করতে হবে, করলে তোমাকে ওটা ক্লেম করতে দেবে। যদি তুমি ওটা ওনারশিপ নিয়ে থাকো তুমি তাহলে ওটা ক্লেম করতে পারবে। মানে ওরা ফার্স্ট টাইমে আপনাকে কোনো ধরনের অপশন দিচ্ছে না নিজে থেকে এটাকে সেট আপ করার, কিন্তু যখন ওরা নিজে থেকে করে ফেলবে তখন ওটা আমরা এটাকে ক্লেম করতে পারবো। রকি ভাই আমি কি বলতে পেরেছি ব্যাপারটা? জি ভাই। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা এখানে শো করে, আমরা অ্যাপেল লিখি বা যে কোনো জিনিস লিখি, যে কোনো ধরুন আমরা যদি লিখি যে আরিফিন শুভ লিখে সার্চ করলাম, দেন আরিফিন শুভ অনেক ছবি, দেন প্রধানমন্ত্রীরা যেভাবে দেখাচ্ছে সেভাবে আরিফিন শুভ দেখাচ্ছে না, কিন্তু আবার অ্যাপেলকে যেভাবে সেভাবে দেখাচ্ছে না। কিন্তু দেখেন এখানে ম্যাক্সিমাম সোর্স কাম করে উইকিপিডিয়া। গুগল নলেজ প্যানেল উইকিপিডিয়াকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, এবং উইকিপিডিয়াতে এই ডাটাগুলো সুন্দরভাবে স্ট্রাকচার করে রাখা যায়। উইকিপিডিয়ার পর যে জায়গাতে রাখা যায় স্ট্রাকচার, সেটার নাম হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা কি করবো, আমাদের ওয়েবসাইট এই ডাটাটা আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হবে। এটা কিভাবে করবো, এটার জন্য যে কাজটা করতে হয় তাকে বলা হয় schema.org। schema.org ইউজ করে আমরা এই কাজটা করতে পারবো। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হয়, এটাকে আমরা জেনারেট করতে হয়। এখানে আপনার এই যে অনেক ওয়েবসাইট আছে, গুগলের আছে, আমার সাজেশন এটা দিয়ে ভালো করতে পারবেন। র্যাঞ্জার এছাড়া গুগলের আছে, ডাটা টেস্টিং আছে, এখানে আবার আছে এটা দিয়ে আপনি বানাতে পারবেন। তো এটা থেকে আমাদের এটা দিয়ে বানানো ভালো হয়, এখানে এক্সট্রা কোডটা পাওয়া যায়। আমরা এটা দিয়ে বানাবো। হ্যাঁ, লিঙ্কটা আমি দিচ্ছি, স্ক্যামার লিঙ্কটা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। তো এখানে কি দিতে হয়, এখানে ইনফরমেশন দিতে হয়। ঠিক আছে, কারণ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার যে এইটা যারা বানাবেন আপনারটা টাইপ কি। আপনি কি আর্টিকেল, নাকি আপনি কোনো কোভিড-19 স্পেশাল লেখেন, নাকি আপনি ইভেন্ট, নাকি আপনি হাউ টু নিয়ে কাজ করেন, নাকি জব পোস্টিং নিয়ে কাজ করেন, নাকি আপনি লোকাল বিজনেস, নাকি আপনি অর্গানাইজেশন, নাকি আপনি পার্সন, নাকি আপনি প্রোডাক্ট, নাকি আপনি রেসিপি, নাকি আপনি ভিডিও, নাকি ওয়েবসাইট। যদি আপনি অর্গানাইজেশন লেখেন তাহলে আপনাকে আসলে ভাই হ্যালো, হ্যাঁ কি বলছেন হালিম জি, কোন ব্যাচ থেকে বলছেন? খাতা ব্যাচ। জি বলেন, আপনি ক্লাসে আসেন না মনে হয়, অনেকদিন ক্লাসে আসেন না আপনি।
জি, নতুন ব্যাচে ধরার অপরচুনিটি নিয়ে আপনি আমাদের এই ব্যাচে জয়েন করেন, যে ব্যাচে ক্লাস করছিলেন সেই ব্যাচে জয়েন করেন। নতুন নতুন ওখানে 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 ক্লাস ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আপনি শিখে নেন। হ্যাঁ, কারণ আপনার যে ব্যাচ আপনার যে নাম্বারটা আছে, আপনার যে আইডি নাম্বারটা আছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা, ওটা একদম এই ব্যাচের জন্য ইনক্লুড করে দেওয়া আছে। আপনি এই ব্যাচে আর এলডিপি কোনো ব্যাচে করতে পারবেন না। আমাদের ওই ব্যাচে আমরা চলতেছে ভাই, ওই ব্যাচে আপনি ভর্তি হন, এখানে আমাদের ক্লাসে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আপনি বিষয়গুলোকে কভার করতে পারবেন। এখন আপনার কথা মনে থাকতে হবে, আবার নাম্বার খুঁজে করতে হবে, কবে ব্যাচ শুরু হবে আমি বলতে পারছি না, এখানে সম্পূর্ণটা ডিপেন্ড অন। হ্যাঁ, এটা ভালো হয় আপনি যদি রেগুলার যে ব্যাচটা হচ্ছে সেই ব্যাচে জয়েন করেন, ভালো হবে। সমস্যা নেই, আপনি জয়েন করেন না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা টুল, বুঝছেন? এই টুলের মাধ্যমে কি করতে পারবো আমরা, এখানে স্কিমাটা জেনারেট করতে পারবো, আমরা যেভাবে চাই সেভাবে পারবো। ধরুন আমাদের যদি অর্গানাইজেশন হয়, তাহলে অর্গানাইজেশনের নাম কি, এই অর্গানাইজেশনের অল্টারনেটিভ নেম কি, এই অর্গানাইজেশনের লিঙ্ক কি, তারপরে হচ্ছে এই এখানে লোগো আছে কিনা, এদের সোশ্যাল প্রোফাইল আছে কিনা, অর্গানাইজেশনের সোশ্যাল প্রোফাইল আছে কিনা, তারপরে কোনো কন্ট্যাক্ট ডিটেল আছে কিনা। হ্যাঁ, এগুলোকে এখানে অ্যাড করতে হবে। আর এখানে তোমার ধরো ইয়া আছে, তোমার টাইপ আছে, যে কী টাইপ অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন সাসান স্কুল, এনজিও, কর্পোরেশন, এয়ারলাইন, তারপরে হচ্ছে কনসোর্টিয়াম, কর্পোরেশন, এডুকেশনাল অর্গানাইজেশন, গভর্নমেন্টাল অর্গানাইজেশন, লাইব্রেরি সিস্টেম, মেডিকেল অর্গানাইজেশন, এনজিও, নিউজ মিডিয়া অর্গানাইজেশন, পারফর্মিং গ্রুপ, প্রজেক্ট, স্পোর্ট অর্গানাইজেশন, ওয়ার্কার ইউনিয়ন। হ্যাঁ, এর মধ্যে যেটা আপনার পরে রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। আবার ধরেন এখানে আরও রয়েছে, কী আছে দেখেন, এখানে আর্টিকেল আছে, ইভেন্ট আছে, হাউ টু আছে, ওয়েবসাইট আছে। হ্যাঁ, ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট নাম কি, ইউআরএল দিতে হবে, সার্চ ইউআরএল দিতে হবে, কী নামে সার্চ করা হয় ওয়েবসাইটটাকে। তারপর হচ্ছে এই দিনে দিলে এখানে হয়ে যাচ্ছে। আবার তুমি যদি আর্টিকেলে যাও, আর্টিকেলে গেলে তোমার হচ্ছে এই আর্টিকেলটা মানে এই সাইটটা কি আমার ওই যে নলেজ প্যানেলটা পেতে হেল্প করবে? নলেজ আমাদের ওয়েবসাইট থেকে একটা ইনফরমেশন দিব, যা পরবর্তী নলেজ পেজে আমাদের নিয়ে আসতে সহায়তা করবে। এই স্কিম আমাদেরকে নলেজ প্যানেলটা বানাতে সুবিধা করবে, আবার সার্চের সময় স্পেশাল বিভিন্ন ধরনের কিউরি দেখাতে সহায়তা করবে, আচ্ছা, বুঝতে পারছি। স্নাইপেট বানাতে আর সহায়তা করবে। নলেজ প্যানেল থাকলে যতদূর শুনলাম আর কি, ব্লু বেস পেতে সুবিধা হয়। সবকিছু পেতেই সুবিধা হয়। হ্যাঁ। মানে উইকিপিডিয়াতে যেতে পারলে খুবই ভালো, উইকিপিডিয়াতে যদি আসতে পারেন এটা বেটার হয়। ঠিক আছে, উইকিপিডিয়াতে আসতে পারলে, তারপর নিউজ পেপার রেফারেন্স থাকলে বন্ধ করে বুঝিয়ে দেয়। জি। আর আর্টিকেল, হ্যাঁ জি বলেন। এটার জন্য মানে র্যাঙ্ক রেঞ্জারের জন্য তাহলে আমার ওয়েবসাইট লাগবে, তাই না? জি, আমার নিজের একটা ওয়েবসাইট থাকলে আমি র্যাঙ্ক রেঞ্জারের মাঝে আমি আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা ঢোকার পর আপনি এখানে বানিয়ে নেবেন। XYZ কিনে ফেলবো নাকি আসলে তাহলে? আমরা এই র্যাঙ্ক রেঞ্জারে কি করতে পারবি, আমরা র্যাঙ্ক রেঞ্জারে একটা কোড বানাবো, একটা স্ক্রিপ্ট বানাবো, আমার যে ডাটাগুলো দেওয়া প্রয়োজন, হ্যাঁ সেই ডাটাগুলোকে দিয়ে আমি এক্সট্রা বানাবো, বানানোর পর এটা কপি করে আমি আমার ওয়েবসাইটে গিয়ে পেস্ট করতে হবে। বুঝছি। হ্যাঁ, তাহলে আমি .xyz ডোমেইন যদি কিনে মানে এরকম কি করে দিয়ে ইনফরমেশন দিয়ে দিই, তাহলেও পাওয়া যেতে পারে। পাওয়া যেতে পারে। আর সবচেয়ে ভালো হচ্ছে উইকিপিডিয়াতে। উইকিপিডিয়া যখন আপনি যদি বাস্তবে অর্থে কোনো সিঙ্গার হন, তাহলে আপনার অবশ্যই ডকুমেন্টস আছে, আপনার ডকুমেন্টসগুলোকে অথবা আপনার রেফারেল প্রোগ্রামগুলো, আপনি কোথাও প্রোগ্রাম করেন, কীভাবে প্রোগ্রাম করেন, এই জিনিসগুলো যদি আপনি রেফারেন্স দিয়ে সেট করে উইকিপিডিয়াতে অ্যাড করতে পারেন। আমার পরিচিত কিছু উইকিপিডিয়ার কন্ট্রিবিউটর আছেন, হ্যাঁ, ওনারা মেইনলি পেইড ভার্সন এগুলা। মানে উনি বলেন যে এরকম যে তুমি যদি এত টাকা পেড করে নিউজ পেপারে একটা ইনফরমেশন দিয়ে দাও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো উইকিপিডিয়া। হ্যাঁ, মানে উইকিপিডিয়া ভাই আসলে রিসোর্স চাই। উইকিপিডিয়া রিসোর্স ছাড়া কখনো ডাটা অ্যাক্সেস করবে না। আর এই জন্য নিউজ পোস্ট করতে রেফারেন্স ছাড়া ওরা অ্যাক্টিভ করতে দেয়, রেফারেন্স লাগবে। আগে দিয়ে দিত যখন প্রথম চলতো তখন। আর রেফারেন্স পেতে, এখন দেয় রেফারেন্সটা পাওয়া গেলে না, রেফারেন্সটা যদি হয়ে যায় থাকে আপনি, তাহলে আপনি উইকিপিডিয়া পেয়েছেন। আর উইকিপিডিয়া পাইলে আপনি সহজেই ইয়াতে র্যাঙ্ক পেয়ে যাবেন। আর উইকিফ্যান্ডমে আবার দিয়ে দেয়, আপনি আমার নাম যদি গুগলে সার্চ করেন তাহলে উইকিফ্যান্ডমে কি পাবেন, ইনফরমেশন পাবেন। ওইটা একটু গঞ্জাম করে আর কি বানাইছিলাম। আচ্ছা, এখন যদি আমরা দেখেন কোনো ব্লগ পোস্টিং করি, যে কোনো ব্লগ পোস্ট নিয়ে আমরা যদি বা আর্টিকেল নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যে আর্টিকেলটা যেখানে পাবো সেই আর্টিকেলের ব্লগের লিঙ্ক দিতে হবে, আর্টিকেলের হেডলাইন দিতে হবে, তারপর ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন দিতে হবে, ইমেজের ইউআরএল দিতে হবে, ইমেজ ওয়ার্ড দিতে হবে, ইমেজ হাইট দিতে হবে, তারপরে এই আর্টিকেলটা কে লিখছে, কোন ব্যক্তি লিখছে তার নাম দিতে হবে, পাবলিশার নাম দিতে হবে, পাবলিশার লোগো ইউআরএল দিতে হবে। ঠিক আছে,
তারপরে পাবলিশার লোগো হোয়াইট কত হবে, পাবলিশার লোগো হাইট কত হবে, ডেট পাবলিশ দিয়ে আমার এটা পাবলিশের কাজ হয়ে যাবে। এখন আমি স্কিমা কিসের উপরে করবো? আমার স্কিমাটা হবে আসলে অর্গানাইজেশনের উপরে, কারণ আমার যে tabrasini.com এটা কিন্তু আসলে একটা অর্গানাইজেশন টাইপ বলতে পারেন আপনি, কারণ এটা আমার আর্টিকেলে যাবে, কারণ শুধু আর্টিকেল লিখি একটা এরকম না, আমি তাদেরকে হেল্প করি। হ্যাঁ, তাহলে আমি কি করবো? আমি এটাকে অর্গানাইজেশনে চলে যাবো। এখন আমাকে চুজ করতে হবে। জি বলেন। যদি ধরেন নিজের জন্য হয় তাহলে কি দিব? ওয়েবসাইট, পার্সন আছে, পার্সন, পার্সন। হ্যাঁ পার্সন আছে, পার্সন। আচ্ছা ভাই, আমার যে মানে টেক কমিউনিটি যেটা আছে আর কি, ওইটার নামে কি আমি ট্রাই করতে পারি? আপনার নলেজ প্যানেলের জন্য টেক কমিউনিটি যেটা আছে আর কি আমার, হ্যাঁ, যদিও বেশ একটা বড় না, তারপরেও ওইটার জন্য কি আমি ট্রাই করতে পারি? কোনটার জন্য? নলেজ প্যানেলের জন্য? জি, মানে এটা হচ্ছে নলেজ প্যানেল ওই পেতে যে গেলে রেস্টুরেন্ট টেকনোলজি। নলেজ প্যানেল পেতে গেলে সব থেকে আমি মেন পয়েন্টগুলো বলি, এই যে কাজগুলো করবেন তাহলে আপনার নলেজ প্যানেল পেয়ে যাবেন। সর্বপ্রথম হচ্ছে উইকিপিডিয়া আর্টিকেল লাগবে। মাই বিজনেসে অ্যাকাউন্ট থাকতে হবে, মাই বিজনেস, গুগল মাই বিজনেস। হ্যাঁ, গুগল মাই বিজনেস এর হ্যাঁ, তারপরে থেকে পোস্ট করতে হ্যাঁ পোস্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, কি বলে, ফেসবুকে পেজ খুলতে হবে, টুইটারে অ্যাকাউন্ট খুলতে হবে, লিঙ্কডিনে অ্যাকাউন্ট খুলতে হবে, সব জায়গায় একই ফোন নাম্বার, একই নাম, একই অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলে এটা অবশ্যই আমি করে রাখছি ওটা। আপনাকে একটা সময় গুগল অটোমেটিক, আপনি ধরেন আপনার সার্চ কিউরি বাড়বে, যখন দেখবেন যে এই ব্যক্তি সার্চ করা হয় তখন এটা করবে। এখন ধরেন আমার ব্যক্তিগত একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, আমরা এটা নিয়ে আমরা কাজ করবো। দেখি আমারটা অ্যাক্সেস আছে কিনা। এটার আবার এসএসসি চলে গেছে, এসএসসি নামাই হয়নি, আনসার দেখাচ্ছে। এটা খুব সম্ভবত এসএসএল সার্টিফিকেট না থাকার কারণে। এসএসসি কারণে এরকম হচ্ছে। পাসওয়ার্ড সুপার সিম্পল এসএসএল নামে একটা প্লাগইন ইউজ করলে দেখছি আর কি এটা চলে যায়। হ্যাঁ, সমস্যা করে। আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই ভুলে গেছি, আমার কাছে নাই, এখন ডেভেলপারের কাছে নিতে হবে। যাই হোক, আচ্ছা আমি এটা আমারটা দিয়ে করি। হ্যাঁ, আপনার সাথে করতে যাচ্ছি না, আমারটা ধরেন আমি আমারটা দিয়ে করবো। হ্যাঁ, আমি যদি এক্সাম্পল দিচ্ছি তাহলে হবে, কারণ আমরা tabrasini.com এখন কাজ করবো না, আমি বিষয়টা বোঝা দিচ্ছি, আপনারা এইভাবে এটা অ্যাপ্লাই করবেন। ধরেন আমি পার্সন নিয়ে করবো, আমি পার্সন তার নিয়ে করবো, তাহলে আমার পার্সনের কাছে কী হবে? আমি আমার নাম লিখবো এখানে। কি স্যার অর্ডার কই? অর্ডার সঙ্গে তো তোমার 15 তুমি তোমার যে অর্ডার ছিল কমপ্লিট হয়ে গেল, তুমি এখন 28 ডলার ইনকাম করছো। 28? হ্যাঁ, এটা মাত্র $30 কাজ ছিল। তোমার ক্লায়েন্ট নক করছো তো? হ্যাঁ তোমার ক্লায়েন্ট নক করছো তো? হ্যাঁ, আমি নক করছিলাম ওকে, মানে ওই যে ফলোয়ারের যে কাজটা ছিল না, ওটা ওটা নেওয়ার জন্য আবার নক দিয়েছিলাম ওকে। এটা যেটা হলো, তোমার যে ক্লায়েন্ট আছে না, হুম। ক্লায়েন্ট তোমাকে টিপ দিছে, মানে তোমাকে Extra তোমাকে 30 ডলার কাজ ছিল না, হুম। তোমাকে $5 টিপ দিছে এক্সট্রা। এক্সট্রা। আচ্ছা, তো আমি এখানে আমার নাম লিখবো, আমি যেভাবে র্যাঙ্ক করতে চাই, হ্যাঁ সেটা লিখতে হবে, জয়ন্ত চৌধুরী। তারপর আমার ইউআরএল দেবে, আমার কোন ইউআরএল? ওয়েবসাইটের ইউআরএল, তাহলে জয়ন্ত চৌধুরী, হ্যাঁ এটাকে HTTP দিয়ে দিতে হবে। .com। এরপর হচ্ছে ইমেজ ইউআরএল, আমার যে ইমেজটা এখানে শো আমি করাবো সেই ইমেজটা, আমার নলেজ প্যানেলে কোন ইমেজটাকে আমি শো, তো অনেকগুলো ইমেজ থাকতে পারে, তাই না? আমি তো সব ইমেজ নলেজ প্যানেলে শো করাবো না, তো আমি যে ইমেজটা শো করাতে চাই তার আমার লিঙ্ক দিতে হবে। আচ্ছা, তাহলে আমি ইমেল থেকে কি হোস্টিং করে নেবেন ইমেলটা? না, আমার তো এখানে করাই আছে ইমেজ ইউআরএল এর ক্ষেত্রে যদি আমি কি ইউজ করি, ওই যে imgar.com, যে কোনো ওইটা জায়গা দিয়ে থেকে যদি হবে, আমার তুমি আপনি ফেসবুক থেকে ইউজ করতে পারেন, পাবলিক ওয়ালে ফেসবুক থেকে ইউজ করা যাবে, থাকবে। বুঝতে পারছি, imgar ইউজ করাটি বেটার আর কি। যাই হোক, ওয়েবসাইট আমার জঘন্য হয়ে অবস্থায় আছে, এটাকে ধরতে হবে, ওদেরকে আবার ঠিক করতে হবে। সব ইমেজগুলো চলে গেছে, সবগুলো ইমেজই চলে গেছে ভাই, এটা কোনো কথা? এটা নিয়ে কাজই করা নেই, বুঝছেন, ধরতে হবে ওদেরকে। ধরেন আমি এই ছবিটাই শো করাবো, ওই যে এই ছবিটা আছে না এখানে, এখানে ছবিটা দিচ্ছে না ভাই, এই ছবিটা আমি শো করবো, কেমন করবো দেখেন।
এখানে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করে আমি এটা যাবলাম, তাহলে আমার এই ইমেজটা শো হচ্ছে না, তাহলে আমি এই লিঙ্কটা নেই, কপি করে আমি ইমেজে এটা এটা এক্সাম্পল দিলাম, আপনারা এইভাবে দিবেন না, হ্যাঁ আমি জাস্ট আপাতত নিলাম। এরপর জব টাইটেল হচ্ছে সিইও, কোম্পানি ইনোভেট ডিজিটাল, তারপর হচ্ছে প্রোফাইল, অ্যাড প্রোফাইল দিতে হবে ফেসবুকের। আমরা কোম্পানি কি দিব? হ্যাঁ কোম্পানি কি দিব ভাই? বুঝিনি, আমরা তো এখন কোম্পানি কি দিব? আপনারা যদি কোম্পানি থাকে কোম্পানি দিবেন, এটা তো পার্সন, যদি পার্সন কোম্পানি থাকে দিবেন, নাহলে দিবেন না। কোম্পানি কোম্পানি না থাকলে কেন পার্সন দিবেন আপনি, তাই না? ফাইবার দিলে হবে না ভাই? ফাইবার তো কোম্পানি না, হ্যাঁ দিতে পারেন, ফাইবার দিতে পারেন, ফাইবার কোম্পানি ফাইবার দিবেন, তাহলে দেখবেন যে ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার এবার লিখবেন, কোম্পানি দিবেন ফাইবার, প্রমোশন দিবেন ডিজিটাল মার্কেটার। ফেসবুক দিলাম, অ্যাড প্রোফাইল, এরপর ধরুন আমি ইনস্টাগ্রাম দিব, এরপরে ধরেন টুইটার দিব, মানে হ্যাঁ আমার এইভাবে দিলাম, দেওয়ার পর দেখেন আমার এখানে একটা কিন্তু অটোমেটিক, আমি যখন দিচ্ছি এখানে দেখেন অটোমেটিক কোড জেনারেট হচ্ছে। এখানে আমার কোড জেনারেট হচ্ছে না ভাই, জানেন তো? জি ভাই। এই যে কোডটা জেনারেট হয়ে গেল, আমি কি করবো, কপি করবো। কপি করার পরে আমাকে আমার ওয়েবসাইটে আসতে হবে, হ্যাঁ আমাকে আমার ওয়েবসাইটে আসতে হবে। তাহলে আমি ওয়েবসাইটে আমি দেখাচ্ছি এটা কীভাবে করবেন। হ্যাঁ এটাকে অবশ্যই কোর্সে মেইন হেড প্যানেলে আপনাকে অ্যাড করতে হবে, হেডে অ্যাড দিতে হবে। তাহলে আমি ট্রাভেলার্সে দেখাচ্ছি, যেহেতু ট্রাভেলার্স নিয়ে আমি পরে বলতে যাচ্ছি, আমি ট্রাভেলার্স নিয়ে করাচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেসে যে কোনো ওয়েবসাইটে যাবেন, গিয়ে ড্যাশবোর্ডে ঢুকবেন, যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে আসতে হবে, এখান থেকে থিম এডিটর, আসার পরে এখান থেকে আমার বুঝতে হবে হেডার, থিম হেডার, যেখানে থিম হেডার, এই ফাইলটা আমি বের করলাম, থিম হেডার যখন পাইলাম, এখন দেখেন আমি হেডট্যাগটা খুঁজে পাচ্ছি আমার ওয়েবসাইটে। এই দেখেন হেডট্যাগ আছে ভাই, হেডট্যাগ পাইছি না? এই কোডটা কি হেডের ভিতরে দিয়ে দিব? জি, আমি কি করতে হবে, এই হেডটাকে শেষের আগে, হেডটাকে সেটাকে ইন্টার প্রেস করে আমাকে এখানে কোডটাকে পেস্ট করে দিতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে, দিয়ে জাস্ট আমাকে আপডেট করে দিতে হবে। আপডেট করে দিলে আমার এটা কানেক্ট আমার সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই কোডগুলো কি HTML এর না? জি এই কোডগুলো HTML এর না ভাই? হ্যাঁ, এই সব HTML কোড ভাই, HTML ছাড়া কোনো ওয়েবসাইট হয় না, বুঝছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ জানি এটা। HTML ছাড়া কোনো ওয়েবসাইট হয় না, ঠিক আছে? তো এখানে আমি লাস্টের দিকে একদম হেডট্যাগ, এখানে হেডট্যাগ শুরু হয়েছে না, হেডট্যাগ, এটা কি হেডট্যাগ শুরু না, হেডট্যাগটা না, এটা হেডট্যাগ শুরু হয়েছে না, হেডে ক্লিক করছি, হেড মারা করছে, এইটুকুর মধ্যে হেডট্যাগ চলতেছে, আমার হেডট্যাগ শেষের দিকে এসে আমাকে এটা জাস্ট পেস্ট করে দিতে হবে। যখন এটা পেস্ট করে দিব তখন কি হবে, তখন আমার এই ওয়েবসাইটটাকে একটা স্ট্রাকচার ভ্যালু গিফট করবে, আমার এই সেটা একটা স্ট্রাকচার ভ্যালু গিফট করবে। ব্যাপারটা কি ভাই বোঝাতে পারছি আমি? জি ভাই বুঝতে পারছি। দিয়ে আপডেট করলে আমার কি হবে, আমার ডাটা কাজটা হয়ে যাবে। এরপরে আমি এখানে টেস্ট করতে পারবো যে আমার এটা হয়েছে কিনা। আমাকে এখানে নাম আছে, স্ট্রাকচার, ডাটা, টেস্টিং টুল দিলে গুগলের টেস্টিং টুল চলে আসবে, গিয়ে টেস্টে ক্লিক করবেন, ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, দিয়ে রান টেস্ট ক্লিক করবেন। রান টেস্ট ক্লিক করলে আপনাকে বলবে যে এখানে কী কী পাইছে কী কী পায়নি, বুঝছেন? আর কোড স্ন্যাপে যদি আমি কোডটা পেস্ট করি, রান টেস্ট, তখন আগে বলবে যে এটা টাইপ হচ্ছে পার্সনের নাম কি, জানতে চাই ইউআরএল কোনটা, সেইটা ইউআরএল, তার ইমেজ আপনি এখান থেকে পাবেন, জব টাইটেল হচ্ছে সিইও,
হ্যাঁ ভাই পোর্টফোলিওর জন্য তো মনে করেন পার্সনই দিব। হ্যাঁ পার্সন, আমার লিঙ্ক টিঙ্কগুলো সব এখানে দেওয়া আছে সুন্দর করে। ঠিক আছে ভাই? জি ভাই। এখানে সেমেস্টার ইউজ করতে হবে, পরে এখানে দিতে হবে আমাকে ফেসবুক, ফেসবুক ইউজ করতে হবে না, উল্লেখ করতে হবে। হ্যাঁ যাই হোক, তাহলে আমরা এখান থেকে করতে পারবো, আমরা এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো স্ট্রাকচার কোড বানিয়ে নিতে পারবো। এখানে পার্সন আছে, যদি টপিক মনে হয় অর্গানাইজেশনে যাবো, হ্যাঁ যেভাবে ইচ্ছা সেভাবে আমি এখানে কন্ট্যাক্ট করতে পারবো, ফোন নাম্বার, ইমেল, হ্যাঁ এগুলো সব আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। ফোন দেওয়া হবে, ইমেল দিলে ইমেল, কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবে সেই ল্যাঙ্গুয়েজ সেটা করা যাবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, টোল ফ্রি না টাকা কাটবে, সব কিছু এখানে ডাটা রয়েছে। হ্যাঁ কোনো টাইম, কাস্টমার সার্ভিস না বিলিং, সব কিছু এখানে করা আছে। তো সব কিছু আপনি এখানে সুন্দর করে জেনারেট করবেন, করার পরে এই কোডটাকে নিয়ে যাবেন। ভাই আপনি গুগলে সার্চ করবেন যে স্কেমা মার্কআপ জেনারেটর, করে অনেক পাবেন, টেকনিকে আছে। এটা কি যে কোনো একটা সাইট থেকে করে নিলে হবে নাকি? হ্যাঁ যে কোনো সাইট থেকে নিলে আপনার তো স্কিপ দরকার, বুঝলেন নাই? হ্যাঁ হ্যাঁ। আপনি বাঙালি দিলেই হলো, ওইখান থেকে বাঙালি সেটা থেকে নেবেন। আর এটা কত সময় নিতে পারে গুগলের মানে মাঝে ইন্ডেক্স হতে আর কি? এটা গুগল তো ভাই ইন্ডেক্স হতে টাইম নেয়। আপনার একটা ওয়েবসাইট সে একদিন চেক করে না, প্রতিদিন সে চেক করে না। এটা ডিপেন্ড করে যে আপনার ওয়েবসাইটে কতগুলো ওয়েব পেজ রয়েছে। আপনার ওয়েব পেজে ক্রাউডিং কিউই থাকে, ক্রাউডিং ডেট থাকে, এটা ডিপেন্ড অন ওয়েবসাইট সাইজ। তো 1 মাস টাইম তো নিবেই ভাই, আচ্ছা, এবারে বুঝতে 1 মাস সময় তো নিবেই। আর এটা কি মানে জানার ক্ষেত্রে কি নোটিফিকেশন দিয়ে দেয় না ম্যানুয়ালি চেক করে করে দেখতে? আপনাকে ম্যানুয়ালি চেক করতে নোটিফিকেশন অপশন, আমি তো গুগলে দিলাম না, আমি কি করলাম আমার ওয়েবসাইটে দিলাম। আমি গুগলে দিলাম, আমি ওয়েবসাইটে দিলাম। তো আমার যখন ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে গুগল, নোটিফিকেশন দেখানোর কথা, যখন আমাকে গুগল ইন্ডেক্স করবে, ক্রাউল করবে, তাহলে গুগল তখন কি পাবে? আমার কাছ থেকে ডাটাগুলো পাবে না? হ্যাঁ। তো ডাটাগুলো থেকে গুগল নলেজ ক্রিয়েট করা শুরু করবে আমার স্কেমা থেকে। বুঝতে পারছি। ক্লিয়ার ভাই ব্যাপারটা? জি জি ভাই। স্কেমা মার্কআপ কি এটাই? হ্যাঁ এটাই স্কেমা মার্কআপ। মানে তুমি এই ধরনের এক একজনের একটা ওয়েবসাইট হতে পারে, যার যেটা ওয়েবসাইট, যার যেটা টাইপ, তার উপরে তুমি বেস করে তার জন্য তুমি এখানে একটা স্ট্রাকচার মানে সঠিক ইনফরমেশন তুমি তুলে ধরবা, তুলে ধরে একটা ডাটা শিট বানাবা। দ্যাটস ফর স্ট্রাকচার। বুঝছো কি ব্যাপারটা ভাই? জি ভাই বুঝতে পারছি। তাহলে এটা করে এইটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমাদের ডাটাটাকে সুন্দর করে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ ধরেন পার্সোনাল জন্য এটা দেখালেন যে এই টিম হেডারে গিয়ে এটা হেডারের মাঝখানে দিয়ে দিলাম। আর্টিকেলের ক্ষেত্রে হ্যাঁ বা ধরেন অর্গানাইজেশনের ক্ষেত্রে আমি স্কেমা মার্কআপটা করলাম, একটা কোড তৈরি করলাম, তখন ওইটা কোন জায়গায় গিয়ে বসাইবো? ওই দেখা যাবে তো যে আমার ওয়ার্ডপ্রেসে তুমি যেখানেই বসাও, তুমি ওয়ার্ডপ্রেসে করলে ওয়ার্ডপ্রেসে হেডটাকে ভয়তে হবে, তুমি যেখানে তোমার কোড রিড করে ভয়তে হবে। আমি ওয়ার্ডপ্রেসে কোড রিড করে এসে কোডের ব্যাকএন্ডে এসে হেডের মধ্যে ভরাচ্ছি। তোমার সব যে কোনোটাই করি, আর্টিকেল করি বা যে কোনোটাই করি, ওইটা কি আর কি শুধু হ্যাঁ 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 মানে আর্টিকেলটা কি মানে তুমি তোমার ওয়েবসাইটটা কি ধরনের এটা বোঝাচ্ছে আর্টিকেল। ঠিক আছে, তুমি পার্সন তোমার এখানে কোডটা তোমাকে সহজ করতে, তুমি জানো না কোডটা তোমাকে ইউজ করতে হবে। তুমি পার্সন না অর্গানাইজেশন? জি ভাই ঠিক আছে, বুঝতে পারছি। মানে তোমার এদিকে কি হয় এটা থাক না, এদিকে তুমি যেটা খুঁজি তুমি সেটাতে ডাটা বানাবা, বানানোর পর এই যে কোডটা জেনারেট হবে, এই কোডটা তোমাকে নিয়ে যখন পেস্ট করতে হবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপরে আমাদের ওয়েবসাইটে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হয়, সেটার নাম হচ্ছে পেজ স্পিড।
এরপর আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটার নাম হচ্ছে কি পেজ স্পিড। হ্যাঁ, অন পেজ স্পিড একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা অন পেজ স্পিডের পরে টেকনিক্যাল স্পিডের পরে, ঠিক আছে? আমাদের পেজ স্পিডটাকে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। পেজ স্পিড কেন ঠিক করতে হবে বলেন তো ভাই, কেন পেজ স্পিড ঠিক করা দরকার বলেন? এই জন্য আর কি ভিজিটররা আর কি বোরিং ফিল না করে, একটা মানে যে আমার ওয়েবসাইট ঢুকবে সে যেন দ্রুত ঢুকতে পারে, যেন বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়। কারণ সে যদি আমার একটা ওয়েবসাইট ঢোকার পর লোডিং হয়ে থাকে, সে কিন্তু বের হয়ে যাবে। জি হ্যাঁ, এখন যদি এরকম প্রবলেম হয় তাহলে গুগল কখনো যাবে না আপনাকে র্যাঙ্ক দিতে। তাহলে আপনার কি করা উচিত, আপনার পেজ স্পিডটাকে ঠিক করা উচিত। তো পেজ স্পিড ঠিক করার জন্য আমাদের অনেকগুলো ক্রিটিক্যাল বিষয় আছে, সেগুলো আমাদের ঠিক চেক করতে হবে। ক্রিটিক্যাল ইস্যুগুলো কি কি? একটা প্রবলেম হতে পারে সার্ভার প্রবলেম। যদি সার্ভারের প্রবলেম হয় তাহলে সার্ভার অথরিটিতে কন্ট্যাক্ট করতে হবে, করে বলতে হবে ভাই আমার সার্ভারে এই ইস্যুটা দেখাচ্ছে পেজ স্পিডে, তারা প্রবলেম করছে, এটা সলভ করে দেন। আর একটা ইস্যু হতে পারে সিডিএন সার্ভার। আপনার সিডিএন সার্ভার বানাতে হবে, সেজন্য পেইড টুল ব্যবহার করতে হবে। পেইড টুল ব্যবহার করে আপনি সিডিএন ইস্যুটা সলভ করতে পারেন। তারপরে হচ্ছে ক্যাশ কুকিজ, এক্সপায়ার হেডিং। ক্যাশ কুকিজ আপনার দেখেন বিভিন্ন ওয়েবসাইটে যখন ঢোকেন আপনাদের বলে না ক্যাশ কুকিজ অ্যাকসেপ্ট করতে বলে? হ্যাঁ বলে ভাই। ক্যাশ কুকিজ কি জানেন? ক্যাশ কুকিজটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটে অনেকগুলো ইসেনশিয়াল ফাইল অটোমেটিক আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকে। যখন আপনি ক্যাশ কুকি অ্যাকসেপ্ট করেন কারণ ওই ওয়েবসাইটে কিছু ইসেনশিয়াল ফাইল অটোমেটিক আপনার ওয়েবসাইটে, যেমন হেডার, ফুটার, তারপরে কন্টেন্ট স্ট্রাকচার, এগুলো অটোমেটিক ইনস্টল হয়ে থাকে। এতে করে সুবিধা কি হয়, যখন আপনি কখনো ওই ওয়েবসাইটে লগ ইন করতে চান তখন অটোমেটিক্যালি আপনার ব্রাউজার থেকে যে ডাটাগুলো ছিল সেগুলো অটোমেটিক শো করে দেয় আপনাকে। এতে করে আপনার টাইমটা কম লাগে লোডিং হতে, কারণ যেটুকু চেঞ্জ হচ্ছে সেটুকু আপডেট হয়ে যায়, আর বাকিটুকু সেভ থাকে। লাস্ট ভার্সনটা আপনার এখানে সেভ হয়ে থাকে ক্যাশ কুকিজ অ্যাড করার ফলে। আমি কি বলতে পারছি ব্যাপারটা ক্যাশ কুকিজ কেন অ্যাড করা হয়? জি ভাই বুঝতে পারছি। মানে আমার ইনফরমেশনগুলো যাতে আমি দ্রুত ঢুকতে পারি একটা ওয়েবসাইটে, যাতে আমার একটা ওয়েবসাইটে অনেকগুলো ইনফরমেশন থাকে, যেমন হেডার থাকে, ফুটার থাকে, বডি থাকে, অনেক এলিমেন্ট থাকে, সাইড বার থাকে। হ্যাঁ, তো অনেকগুলো পার্ট নিয়ে একটা ওয়েবসাইট হয়। তো যদি আপনার ওয়েবসাইটে বড় বড় ইমেজ থাকে, বড় বড় ইনফরমেশন থাকে, তখন কি হবে, আপনার ঢুকতে টাইম নেবে। যেমন আপনি ফেসবুক ছিল, ফেসবুক যদি ক্যাশ কুকি অ্যাকসেপ্ট করেন দেখবেন যে ফেসবুক আপনার দ্রুত লোড হচ্ছে। হ্যাঁ, আপনি ফেসবুকটাকে সব হিস্টোরি রিমুভ করে ফেসবুকে ঢুকতে দেন, দেখেন একটু টাইম নিচ্ছে। কারণটা কি, ফেসবুকের ডাটা আপনার পিসিতে সেভ করা নাই। যে কোনো ওয়েবসাইটে ক্যাশ কুকি অ্যাকসেপ্ট করেন দেখবেন দ্রুত লোড হবে, আর ক্যাশ কুকি অ্যাকসেপ্ট করবেন না এটা দ্রুত লোড হবে না, প্রথম থেকে লোড হবে। কারণটা কি, ক্যাশ কুকিজের মাধ্যমে কি হয়, একটা ওয়েবসাইটে অর্ধেক লোড ক্যাশ কুকিজের মধ্যে দেওয়া থাকে যাতে অটোমেটিক ডাটাটা কাজ করে। তো এই জন্য একটা ওয়েবসাইট একটা প্লাগইন ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে হামিংবার্ড প্লাগইনটা ব্যবহার করলে আপনি এই ক্যাশ কুকি ইস্যুটা সলভ করতে পারবেন। তো পেজ স্পিড চেক করার জন্য একটা টুল আছে যার নাম হচ্ছে gtmetrics.com। আমাদেরকে এই ইস্যুটা ব্যবহার করতে হবে। এখানে আরও আপনি বলতে পারেন যে ভাই গুগলের তো পেজ স্পিড দেখানোর, আমি গুগলটা এই জন্য সাজেস্ট করবো না, যে গুগলের ওইটা ফিল আপ করার ক্ষমতা স্বয়ং গুগলেরও হয়নি। গুগল যেটা বানাইছে ওইটা ফিল আপ করার ক্ষমতার মতো গুগলেরই হয়নি। আমি দেখাচ্ছি, আপনি দেখেন গুগল পেজ স্পিড টেস্ট, দেখেন আমি গুগলের ওয়েবসাইটে দিচ্ছি এখানে google.com। কত দেখাচ্ছে 100-এর মধ্যে, আউট অফ 100-তে দেখাচ্ছে কত, 80 দেখাচ্ছে না, 81। দেন গুগলের মতো এত বড় একটা টিম, এত বড় একটা সার্ভার, এত বড় একটা কোম্পানি, তারাই যদি এটাকে 100 করতে না পারে, আপনার আমরা কি 50 করার সৌভাগ্য হবে ভাই? ভাই দিয়ে দেখি ভাই, আপনারা দেখো কত, হ্যাঁ আপনারা দিয়ে দেখেন ভাই কত। মোবাইল স্পিড 35% আর ডেস্কটপে দেখাচ্ছে 70%। ঠিক আছে, মানে ভাই এটাকে আসলে আমরা কেউ ফলো, যারা পেজ স্পিড নিয়ে কাজ করে, আসলে যারা আমাদের মতো বিজনেস যাদের মানে এই ধরনের ওয়েবসাইট যাদের, তারা আসলে কখনো এটাকে ফলো করে না। যারা বড় কোম্পানি লাইক ফেসবুক, লাইক আপনার হচ্ছে
টুইটার, এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে তারাই গুগলের এই সেটটা ফলো করে। আমাদের এটা ফলো করার সাধারণ এই কারণে, কারণ আমাদের কারোরই ক্ষমতা নাই হাই স্পিড সার্ভার কিনে পোষা, বুঝছেন? জি ভাই। এখানে যত ডাটা ইস্যু দেখাচ্ছে সবগুলোই আপনার সার্ভার ইস্যু দেন, সার্ভার রেসপন্স টাইম। এটা আমি কি ঠিক করতে পারবো এটা বলেন? না, এটা আমাদের কাছে কখনোই সম্ভব না সলভ করা। হ্যাঁ, এতে হয়তো আমরা এটাকে কমায় কোনো জায়গায় এডিট করে কিছু ঠিক করতে পারবো, কিন্তু সম্ভবটা আমরা ঠিক করতে পারবো না। আচ্ছা, এখানে দেখি এবারে কি অবস্থা দেখেন। এটা দেখাচ্ছে কিন্তু কত ভয়েস হলো 90% আর পেজ স্পিড স্কোর যাচ্ছে 89%। হ্যাঁ, এখানে একটা কাজে বাকি দেখা যাচ্ছে আপনার স্কোয়ার হেডার, মানে আমাদের অ্যাড করা হয়নি। অ্যাভয়েড ল্যান্ডিং পেজ রিডাইরেক্ট, আমরা কিছু ল্যান্ডিং পেজ বানানো আছে আমাদের যেগুলোকে আমাদের রিডাইরেক্ট করা হয়নি, এটা একটা প্রবলেম আছে। আর একটা প্রবলেম আছে আমাদের হচ্ছে ক্যাশ কোড, এক্সপায়ার হেডার ক্যাশ কোড অ্যাড করা হয়নি। এটাতে আমাদেরকে ফন্টগুলোকে অ্যাড করতে হবে, করলে আমাদের এটা স্পিডি হয়ে যাবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা আমার টেস্ট করে অন্যটা আছে, টেস্ট করে দেখে দেখা এখানে ট্রাভেলার ইন্ডিয়াটা দেখে, এইটা ভালো আছে। আজকে স্টুডেন্ট ফর্ম লাগে। হ্যাঁ, এটাতে সুবিধা হচ্ছে এটা পেজ বাই পেজ আপনি চেক করতে পারবেন জিটি ম্যাট্রিক্সে। দেখেন কত আছে পেজ স্পিড ভাই? 100% দেখাচ্ছে। জি ভাই 100%। আর ওয়াই সোলোতে দেখাচ্ছে হচ্ছে 90%। 90% কাউন্টটা হচ্ছে এখানে আমাদের সিটিজেন সার্ভার নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। এটা হলো পেইড ভার্সন। হ্যাঁ, আমরা এটাকে করে দেবো হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সব ঠিক হয়ে গেলে আমরা যা কিছু সব সিটিজেনে কনভার্ট করে দেবো। মানে আমাদের যত ডাটা আছে থিমে যত কন্টেন্ট আছে আমাদের সবই সিটিজেন সার্ভার হয়ে আসবে। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সার্ভারটা কি ভাই? এটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা করলে ভাই কি হয়? এটা আমার ওয়েবসাইট সার্ভারের সাথে কানেক্ট করা থাকবে। এটা তো থার্ড পার্টি, যেটা আমার স্পিড বুস্ট আপ করে দেবে। ঠিক আছে? জি ভাই। মানে আমার কন্টেন্টগুলোকে দ্রুত ডেলিভারি করবে। আমরা এই জন্য নাম দিয়েছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। নেটওয়ার্কের মাধ্যমে আমি আমার কন্টেন্টগুলো দ্রুত ডেলিভারি করতে পারবো। হ্যাঁ, জি ভাই। ভাই ফুল লোডের টাইমটা কি ভাই? এটা আমরা সেটা সম্পূর্ণ লোডতে কতক্ষণ টাইম লাগতে পারে। ফুল ওয়েবসাইটের জন্য এটা। আর আমার তোমার ওয়েবসাইট দেখতে পারি, প্রত্যেকটা ওয়েব লিঙ্ক চেক করে দিতে পারি এখানে যে প্রত্যেকটা ওয়েব লিঙ্কের আমার কি অবস্থা আছে। আমার এই আর্টিকেলটা লোড হতে টাইম লাগবে 2.7 সেকেন্ড। বুঝছো? জি ভাই বুঝতে পারছি। মানে পেজ স্পিড খুবই ভালো অবস্থা আছে এটা। খালি এখানে একটা ইস্যু সলভ, আমার কোনো ইস্যু নেই, বুঝছো ভাই? আমার কোনো এখানে সব 100 সব 100 সব A+। হ্যাঁ, খালি একটা ইস্যু আছে আমার এখানে, সেটা হচ্ছে এই সিরিয়াল সার্ভার। সিরিয়াল লাগালেই আমার ঝামেলা শেষ।
এটা আমরা পরে লাগাবো, মানে কদিন পরে এটা একবারে ইতিহাসও কিনবো সিরিয়ান, আবার ইনোভেট ডিজিটালও কিনবো, বুঝছো? জি ভাইয়া। আসলে একটা ওয়েবসাইট করতে গেলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট ছাড়া আসলে ওয়েবসাইটে যাওয়াটা খুব ঝামেলার। কন্টেন্ট তৈরি করে আসলে এসইও করাটা কোনো কামের না, বুঝছো? তো আমরা যদি জিটি ম্যাট্রিক্স যদি আমরা ইউজ করি তাহলে সুবিধাটা কি হচ্ছে, আমরা এখান থেকে গাইডলাইন পাবো। কি গাইডলাইন পাবো? যে আমরা কি করতে হবে, যেমন ধরেন আমার জাভা স্ক্রিপ্টে যদি সমস্যা থাকে, কারণ জাভা ঠিক করতে হবে, কোনো জাভা ঠিক করতে হবে, আমাকে এখানে বলে দিবে। তাহলে আমি এগুলো আমার যে ইয়ে আছে, আমার বলছে তুমি যে ইয়ে করো মিনিফাই, মানে আমার জাভা স্ক্রিপ্টগুলোকে আরো ছোটো করো, সাইজ ছোটো করে এটাকে 865 বাইটে নিয়ে আসো, তাহলে আরো ভালো হবে। কারণ আমার 99 আছে, মানে আমার না করলেও চলবে, এটা এসেনশিয়াল না, একদম মাইনর। হ্যাঁ, আমাকে এখানে সবগুলো বলে দিবে, গাইডলাইন দিবে যে আমার কি কি করা দরকার, কোথায় কোথায় প্রবলেম আছে। অপটিমাইজ ইমেজ, ইমেজটা আপনার কথা বলছেন আমার লোগোটাকে নিয়ে, আমার লোগোটাকে বলছে যে আপনি লোগোটাকে একটু ক্রপ করে এটাকে 5% কমাতে পারেন, আর সাইজটা তাহলে আসবে 141 বাইটে, কিন্তু এটা আমাকে করতেই হবে এমনটা বলেনি, ঠিক আছে? তো আমরা এখানে অনেকগুলো ইস্যু পাবো। একটা ওয়েবসাইটে সবচেয়ে বেশি পেজে টাইম খাচ্ছে আপনার ইমেজ। আপনি যে সবসময় চিন্তা করবেন যে ইমেজ সাইজটা ছোটো রাখার, ইমেজের সাইজটা ফাইল সাইজ ছোটো রাখবেন, এবং ইমেজ যতটুকু সাইজ আছে এই সাইজের মধ্যে রাখবেন। আপনার ওয়েবসাইটে যতটুকু সাইজের মধ্যে ইমেজ দিচ্ছেন সেই সাইজটা ফলো করে সবগুলোই এক সাইজ ইমেজ বানাবেন, যাতে করে আপনার ইমেজের সাইজটা কোয়ালিফাই করতে সমস্যা না হয়, এবং ইমেজের যে ফাইল সাইজ, এই ফাইল সাইজ যেন আপনার কম থাকে। যখন খুবই কম থাকবে ফাইল সাইজ, তাহলে আপনি ওয়েবসাইটটা দ্রুত লোড নেবে। আপনি যদি ভিডিও ইউজ করেন, ভিডিওটা সাইজ কম নেবেন। হ্যাঁ, জি হ্যালো, আমি রংপুরে, কেমন আছিস? হ্যাঁ, আমিও একটা ভাই হিসেবে, গরিব ভাই হিসেবে বৌদির জন্য একটা শাড়ি কিনলাম আজকে, শাড়ি আর ভাগ্নের জন্য একটা, ভাইসের জন্য একটা হাফ প্যান্ট কিনলাম। আমি তো বৌদি সবসময় দিই। হ্যাঁ, তো শোন, কালকে আমি অনেকগুলো মাছ নিয়ে আসতো, আমি আর নামবো না, তো আমি ফোন দিলে তুই টুকালি আসি আমার কাছে হয় স্ট্যান্ড থেকে নিয়ে যাস, তাহলে সবুজপাড়া গেট থেকে নিয়ে যাস। আমি কালকে বাড়ি যাবো, রংপুর ব্যাক করবো, ফোন নেবে সকালে। ফোনে যাওয়ার সময় দেখা করে আসতে পারবো, সমস্যা নেই, কালকে দেখা করতে পারবো না। আমার অনেকগুলো মালপত্র হতো, ওগুলো নিয়ে আমার তো বাড়ি যাওয়ার সময় ঝামেলা হবে, মানে পুজোর জিনিস অনেকগুলো জিনিস কিনছি, তো জিনিসগুলো নিয়ে যাওয়া লাগে, অনেক মালপত্র সেই স্টেশন থেকে যাওয়া আসা আবার ঝামেলা আছে। হ্যাঁ, এখানে তো কাজে ফোন দিলে একটু আসিস, বলতে যাই, এটা দেখতে আসি। আর আমি তো প্রতিবারই দিই, আমি আমার ভাই বৌদি কিছু দিলে তোর বউ কিছু দিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেটা করবো ভাই, আমরা জিটি ম্যাট্রিক্স ইউজ করবো। হ্যাঁ, এখানে যে সব কাজ আমাদের করতে হবে এমনটা না, আমরা যেগুলো টেম্পোরারি কাজ সেটা যেমন ধরেন একটা ইমেজ সাইজের প্রবলেম আছে, প্রবলেমটা আমি কীভাবে সলভ করতে হবে, এখানে আমাকে বলতেছে অপটিমাইজ ইমেজ। তো আমি যদি অপটিমাইজ ভার্সনে ক্লিক করি, অটোমেটিক আমাকে একটা লোগো সাইজ দিয়েছে, এই যে একটা সাইজ দিয়েছে আমাকে, ঠিক আছে? আমি জাস্ট এই ইমেজটা ডাউনলোড করবো, সেভ ইমেজ দিয়ে জাস্ট আমি আমার ওয়েবসাইট থেকে ইমেজটাকে এক্সচেঞ্জ করে দিব। ব্যাপারটা বুঝতে পারছেন ভাই? কি করতে হবে? জি ভাই, বুঝতে তাহলে আমি কিন্তু এই কাজটা ইজিলি করতে পারবো না? জি ভাই, কিন্তু এখন যদি আমাকে বলে জাভা স্ক্রিপ্টের ফাইল শুরু করতে হবে, এটা কি ভাই আমি পারবো? না ভাই। এই জন্য আমাকে কি করতে হবে, আমার ওই যারা কাজ করবেন তাকে আপনাকে বলতে হবে যে আপনার এই এটা তো মাইনর ইস্যু, এটা এসেনশিয়াল না, এটার কারণে আমার যে খুব বেশি সমস্যা হবে তা নয়। হ্যাঁ, এটা সমস্যা তখন হবে যখন আমার খুব বিশাল পরিস্থিতি চলে যাবে, তখন আমার সমস্যা হবে, তার আগে আমার এটার কারণে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো যদি এটা মনে হয় তুমি সলভ করতে চাও, তাহলে আমাকে কি করতে হবে, তোমার যে ডেভেলপার আছে, ডেভেলপারকে কন্ট্যাক্ট করতে হবে, ওনাকে বলতে হবে যে আমার ওয়েবসাইটে এই ইস্যুটা দেখাচ্ছে, এটাকে এইভাবে এই লিঙ্কগুলোতে সমস্যা আছে, এই লিঙ্কগুলোতে আমার সমস্যা আছে, এগুলোকে 1% করে রিডাকশন করতে বলতেছে। তো তখন সে তার ডাটাবেস কোডগুলোকে একটু এদিক করে এই কোড সাইটটাকে ঠিক করে দিবে। আমি বলতে পারছি ব্যাপারটা? তারপর ধরো মেনিফাই সিএসএস, এখন সিএসএস এর কাজ কি একজন ডিজিটাল মার্কেটার করবে?
না ভাইয়া কখনোই করবে না। তাহলে এখানে যে কাজগুলো করতে বলা হয়েছে সেই কাজগুলো অপটিমাইজ ভার্সন সম্পর্কে দেওয়া রয়েছে। তুমি তোমার ডেভেলপারকে কন্ট্যাক্ট করে বলবা যে তুমি সিএসএস আপডেটগুলো করো। এগুলো কিন্তু আমি করি না, আমি জাস্ট অপটিমাইজ ইমেজগুলো চেক করে দিই। এগুলো আমার যে বড় ইস্যু থাকে সেগুলো আমার ডেভেলপারকে বলে দিই, আর ফ্রেন্ডকে বলে দিই, ও সবগুলো সলভ করে দেয়। যেগুলো আমার দরকার, যেমন ইমেজ এটা আমি নিজে করতে পারি, যে আর্টিকেলে ঢুকলাম, ঢুকে আমি জাস্ট ইমেজটা এক্সেস করে দিলাম, এটা আমি নর্মালি করতে পারি। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বড় ইমেজের একটা ওয়েবসাইটে পেজ স্পিড সবচেয়ে বড় প্রবলেম করে দুটো কারণে। একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে সার্ভার স্পিড। আপনার সার্ভার যদি স্লো রেসপন্স করে তাহলে প্রবলেম, এই জন্য সার্ভার অথরিটির সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, যদি এই ওয়েবসাইটে যদি আপনার সার্ভার প্রবলেম ইস্যু দেখায় তাহলে বুঝবেন যে আপনার অবশ্যই সার্ভারে প্রবলেম আছে। ঠিক আছে? জি ভাইয়া ধরেন ওয়েবসাইটটা তো আমি বানাবো, তারপরে তো ভাইয়া নিজের ওয়েবসাইট বা কে ধরেন ক্লায়েন্ট বানিয়ে দিতে বললো, বুঝি? এক্ষেত্রে তো মনে করেন হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে, তারপর তো ভাইয়া ওইগুলা জাভাস্ক্রিপ্ট আর সিএসএস গুলা ওইগুলা তো আমার আলাদা ডেভেলপ করে দিয়ে ঠিক করে। না, তুমি তো যে ওয়ার্ডপ্রেস ডেভেলপ করে, যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার তার তো এগুলো সম্বন্ধে নলেজ আছে, সে তো সেই জন্য তো সেই ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? যে তোমার ওয়ার্ডপ্রেসে কাজ করবে ভাই, সে ডেভেলপার, সে হয়তো বা ওয়ার্ডপ্রেস টুল ইউজ করে কাজগুলো একটু ইজিলি করতেছে, বাট সে ওই বিষয়গুলো ভালোভাবে জানে। হ্যাঁ, এটাই বলতে চাই। আর যদি সমস্যা হয়, এখানে সুবিধা আছে যে ডেভেলপার সেখানে দেখতে পারবে যে হোয়াট দিস মিন, কি প্রবলেম, এখান থেকে রিড মোডে যেতে হবে, গেলে তোমার ইস্যুগুলো ভালোভাবে বলবে যে প্রবলেম কি কি আছে। এখানে অভাবই বলতেছে যে এগুলোকে জাভাস্ক্রিপ্টকে কম্পাইল করতে হবে। এখন কিভাবে কম্পাইল করবে, তুমি এখানে সার্চ দাও যে মিনিফাই জাভাস্ক্রিপ্ট, তাহলে এখানে ইউটিউবে সার্চ দাও তুমি, তারপর সেই সার্চ দেবে এইভাবে যে হাউ টু ডু ইট। যে তোমার ডেভেলপার সেখানে নিজে জানবে, সেই বিষয়গুলো বুঝবে, তুমি তো সহজে বুঝবা না, তাই না? হ্যাঁ ভাই এটাই বলতেছিলাম যে আমার তো মনে করেন যদি প্রবলেম হয় তাহলে মনে করেন ডেভেলপারের কাছে দিতে হবে। হাউ টু মিনিফাই জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস ইন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ হ্যাঁ বল। না না, এখানে আমার কোনো সম্ভাবনা নেই। কালকে সকালবেলা আমার ইয়েতে মালি আসবে, আর কালকে সকালবেলা আমার মন্দিরের ডেকোরেশনও কাজ করবে, আর ওই দায়িত্ব আমার উপরে। কি ঠাকুরের কালার কি হবে, মন্দিরের রং কি হবে, সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে। এখন দীপ্তরা কাল যাবে সামনা তুলতে, আর একটা টিম যাবে চাল কালেকশন করতে। এখন আমার কোনোভাবেই কালকে আমার সকাল 10টার মধ্যে ওখানে আমাকে পৌঁছে লাগবে। হ্যাঁ, আমি তো সকালে উঠে ফোন দেবো, 8টা দিয়ে আমি তো ইয়ে থাকবো। আমি সকালে এখানে 8টা দিয়ে রংপুর থেকে বাস ছাড়ে 8টা বা 7টার মধ্যে সেটা ধরবো ফার্স্ট টিপ। 9টা দে। হ্যাঁ বেশি। হ্যাঁ, কালকে আমি আসবো না, তোমার বাড়ি যাবো শনিবার। কালকে আমি রাস্তায় ফুল দেখা করতে পারবো, তাছাড়া বাড়ি যেতে পারবো না। আমার অনেক মালপাতি এসেছে, এগুলো নিয়ে বাড়ি যাওয়া খুব ঝামেলা আমার জন্য। কি কাজ কি কাজ কি কাজ? হ্যাঁ, আমি তাহলে শনিবার দিন তোমার খাওয়া দাওয়া করে যাবো। হ্যাঁ, বাড়ি থেকে আমি সকালে বাড়াবো, খাওয়া দাওয়া করে তোমার দুপুরে খাওয়া দাওয়া করে যাবো। না, কালকে আসতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই আসি আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই পূজা চাপে গেছে, বুঝছেন, সবাই ফোনে ফোন করতেছে, আপনার ডিস্টার্ব হচ্ছে হয়তো। আচ্ছা দেখেন, এখানে আমি যখন সার্চ করলাম হাউ টু মিনিফাই জাভাস্ক্রিপ্ট, আমি কিন্তু ওখানে ইস্যুগুলো সলভ করি। আমি সবসময় আমার ডেভেলপার ফ্রেন্ডকে ছেড়ে দিই, ওগুলো সলভ করে দেয়। ঠিক আছে? এখন আপনি যদি মনে হয় সলভ করবেন এগুলো, তাহলে আপনি এইভাবে সার্চ করবেন হাউ টু মিনিফাই জাভাস্ক্রিপ্ট। আপনার হয়তো ভালো হয় ডেভেলপারকে দিয়ে করানো এটা, কারণ আপনি সব বিষয়গুলো নাও বুঝতে পারেন, সেখানে ঝামেলা হতে পারে। হ্যাঁ, তারপরে your website's files, you can shave some valuable time. দেখে ফলো করে এগুলো। Load speed from this code. Repeat. Talk about it. Plugins out for code as a bonus.
এটা and প্লাগইন দিয়ে মনে হয় করা যাবে, ঠিক eyes, আছে? and then we just have to click save changes and we're all set. As you এটা খুব সুন্দরভাবে একটা ভিডিও এক্সপ্লেইন করছে। আর এটা Great এই চাপি ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে যদি দেখেন যে আপনার কাজ হচ্ছে তাহলে ফাইন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে ভাই, পেজ স্পিডের জন্য আমরা সবসময় জিটি ম্যাট্রিক্স ব্যবহার করবো, এবং জিটি ম্যাট্রিক্স আমাদেরকে যে যে গাইডলাইনগুলো ফলো করতে বলবে সেই গাইডলাইনগুলো আমরা ফলো করে আমাদের ইস্যুগুলো সলভ করবো, ঠিক আছে? তাহলে পেজ স্পিডের দুটো মেজর ইস্যু থাকে। একটা মেজর ইস্যু হচ্ছে আপনার ওয়েবসাইট, একটা মেজর ইস্যু হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আপনার ইমেজ, আপনার যে ইমেজগুলো দেন সেই ইমেজগুলো অনেক বড় সাইজে হতে পারে। ধরেন 2 মেগাপিক্সেল একটা ইমেজ দিলেন, তাহলে ওই ইমেজটা কিন্তু ভাই সমস্যা করবে, ওয়েবসাইটে লোড নিতে অনেক সমস্যা হবে। আপনি একটা ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে 50-60টা ইমেজ দিয়েছেন, সবগুলো ইমেজের সাইজ অনেক বেশি হয়ে গেছে, ওই ওয়েবসাইটে আপনি চাইলেও ঠিক করতে পারবেন না, ঠিক আছে? দেখেন আমার এই ওয়েব পেজটা সবগুলো মানে ইমেজ টিমেজ সব মিলিয়ে মোট সাইজ হচ্ছে 551 কেবি। তাহলে চিন্তা করেন আমার এই ওয়েবসাইটে কমপক্ষে 5টা ইমেজ দেওয়া আছে, তাহলে ইমেজগুলো 5টা ইমেজের সাইজ কত? গড়ে দেখা যাবে যে 50 কেবি। আমি দিচ্ছি 50 কেবি ইমেজ, আর আপনি দিচ্ছেন হচ্ছে 5 MB ইমেজ, তাহলে দুটো কি লোড করতে সময় নেবে না? সময় নেবে। তো এই জন্য এই সময়টা কার মাধ্যমে আদান প্রদান হয়? এই যে সময়টা কার মাধ্যমে আদান প্রদান হয়? একটা সার্ভারের মাধ্যমে। কারণ তোমার সার্ভার যদি স্লো হয় তাহলে কি তোমার টাইমটা আরো বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আর তুমি দেখো যে সার্ভার ইস্যু দেখাচ্ছে, সার্ভার যদি দেখায় কোনো কারণে এখানে শো করবে, যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো শো করবে। যদি দেখো সার্ভার ইস্যু খুঁজে পাও, তাহলে সার্ভার অথরিটিকে কন্ট্যাক্ট করতে হবে যে আমার এখানে সার্ভারে এই প্রবলেমটা হচ্ছে, কাইন্ডলি এটা সলভ করে দেন। তখন তোমার এই সার্ভার ইস্যুটা সার্ভার কোম্পানি সলভ করে দেবে। আর পেজের যে ইমেজটা তোমাকে নিজের কাছে সুন্দরভাবে দিতে হবে। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ক্যাশ কুকিজ। 3 নম্বরটা কি? ক্যাশ কুকি, যেটা আমাদের তরফ থেকে করতে হবে। ক্যাশ কুকির জন্য একটা প্লাগইন ব্যবহার করতে হয়, যেটার নাম হচ্ছে হামিংবার্ড। তুমি যদি সার্চ করো যে হাউ টু সলভ ক্যাশ কুকি, ইউটিউবে সার্চ করো, সার্চ দিবা, ঠিক আছে? তখন তোমাকে অনেকগুলো এখানে ইয়ে চলে আসবে, ভিডিও চলে আসবে। এই ভিডিও দেখে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? এই যে এইটা ফিক্স লেভারেজ ব্রাউজার ক্যাশ ইন ওয়ার্ডপ্রেস, লেভারেজ ব্রাউজার ক্যাশ, এই প্রবলেমটা সলভ করো আসবে। এটা তুমি Hi, today দেখে I'm সলভ করতে gonna হবে, ঠিক আছে ভাই? তাহলে আমরা এই ভিডিওগুলো দেখে তুমি এটা সলভ করতে হবে। তোমার যেরকম ওয়েবসাইটে যেরকম প্রবলেম দেখাবে সেখানে তোমার প্রবলেম বলে দিবে, যে প্রবলেমটা আসলে কি, এক্সাক্ট প্রবলেমটা কি তোমাকে বলে দেবে, সেটা তোমার দেখে তোমাকে সলভ করতে হবে। আর ফাইনালি যেটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটার জন্য আমাকে পেইড করতে হবে। পেইড করে প্লাগইন করলে, কিনলে, হামিংবার্ডটাকে পেইড করলে তুমি এটাকে সলভ করতে পারবে। হামিংবার্ড যে প্লাগইন আছে সেই প্লাগইন ইউজ করে এই লেভারেজ ব্রাউজার ক্যাশটা সলভ করা যায়। আবার তুমি চাইলে ডেলিভারি যে সিরিয়ান সার্ভার নেটওয়ার্কটা যেটা রয়েছে এবং এটাকে সলভ করতে পারবো, ঠিক আছে? তাহলে এই দুটো ইস্যু হচ্ছে আমাদের পেজ স্পিডের মধ্যে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো অন পেজ সম্পর্কে অনেক জিনিস দেখলাম, তাই না? আমাদের প্র্যাকটিক্যালি কাজ করা উচিত কিনা বলেন? প্র্যাকটিক্যালি কাজ করা উচিত। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমি আমার ওয়েবসাইটে থেকে আপনাদের কাজ দিচ্ছি, প্রত্যেকের জন্য কাজ দিচ্ছি। আপনার কাজ ভাগ করে, একজন কাজ ভাগ করে দিবেন, হ্যাঁ? সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে কোনোটারই মেটা অ্যাড করা নেই, শুধুমাত্র 5টা ব্লগে অ্যাড করা আছে। আমার শুধুমাত্র 5টা ব্লগে মেটা ট্যাগ এন্ড ডেসক্রিপশন অ্যাড করা আছে। এটা হচ্ছে ব্লগ পোস্ট 5টাতে, আমার এই ব্লগ 5টাতে অ্যাড করা আছে। বাকি জি ভাই, প্র্যাকটিক্যালি কাজ হ্যাঁ ভালো হয়। জি কি বলেন ভাই? প্র্যাকটিক্যাল কাজ করতে পারলে ভালো হ্যাঁ, হয়। প্র্যাকটিক্যাল কাজও দেখাচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কাজে দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ? তো দেখেন আমাদের প্রথম কিন্তু ইস্যু হচ্ছে মেটা সলভ করা অন পেজের।
তাহলে আমরা মেটা সলভ করবো। আমাদের ওয়েবসাইট নেওয়ার পরেই প্রথম কথা হচ্ছে মেটা ইস্যুগুলো সলভ করা। তো আমার ব্লগ পোস্টগুলোতে আমি পার্সোনালি মেটাটা অ্যাড করেছি, কিন্তু আমার যে ওয়েবসাইটে যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলোতে আমি করিনি। যেমন আমার স্টেটগুলোতে করা হয়নি, আমার যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোতে আমার কোনো ধরনের ব্লগ পোস্ট করা হয়নি। তো এইটা আপনাদের আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, ক্লাসে যারা আছেন। আমার ওয়েবসাইটে যে প্রথম 10টা স্টেট রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা স্টেট রয়েছে। তাহলে এগুলো সবগুলো হাইপারলিংক করা হয়ে গেছে। আপনি সিওলে ক্লিক করলে স্টেট স্পেস পাবেন। এখানে আপনার 29টা স্টেটকে হাইপারলিংক করে দেওয়া আছে, এখানে কন্টেন্ট লেখা আছে, 29টা স্টেটে কন্টেন্ট লেখা আছে। আপনাকে যেটা করতে হবে, আমার ওয়েবসাইটের জন্য একটা এই যে আর্টিকেলগুলো রয়েছে এগুলোর জন্য একটা বেস্ট মেটা খুঁজে বের করতে হবে। আমি লিঙ্কটা শেয়ার করলাম এখন। হ্যাঁ, প্রত্যেকেরই কাজ থাকবে এটা, সবাই জমা দিবেন। কি দেবেন? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন দিবেন, যে কোন টাইটেলটা এর জন্য ইউজ করা যেতে পারে আর ডেসক্রিপশন কি দেখা যেতে পারে। ভাই আবার বলবেন? বুঝেননি? কি না ভাইয়া? আমাদের ওয়েবসাইট করতে হয় মেটা ট্যাগ আর মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হয় কিনা বলেন? মেটা ট্যাগ আর মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হয় কিনা? জি ভাই। তাহলে আমার এই যে আর্টিকেলগুলো রয়েছে এখানে, আমার এই আর্টিকেলগুলোর কোনো মেটা তৈরি করা নেই। বুঝছেন? জি ভাই, আমার এগুলো কোনো মেটা তৈরি করা নেই। তো যেহেতু আমার কোনো মেটা তৈরি করা নেই, তাহলে আমার এসইও করতে গেলে সবগুলোকে মেটা লাগাতে হবে কিনা বলেন? জি ভাই। তাহলে আপনারা প্রত্যেকেই এই 29টা এক্সের জন্য, ধরুন আমি অন্ধ্রপ্রদেশ লিখবো, অন্ধ্রপ্রদেশের টাইটেলটা কি হবে? যেমন ধরুন আমি গুগলে সার্চ করি অন্ধ্রপ্রদেশ লিখে, দেখেন অন্ধ্রপ্রদেশ লিখে সার্চ করলে আমার এখানে কি কি সার্চ দেখায়। দেখেন অন্ধ্রপ্রদেশ লেটেস্ট নিউজ, লাইভ আপডেট, পোয়েট্রি এটসেট্রা দেখায়। তা আমার গোল কি? আমার গোল হচ্ছে অন্ধ্রপ্রদেশ ট্রাভেলিং নিয়ে, তাই না? আচ্ছা ভাই, ওই যে টাইটেল যতটুকু শো করে ওগুলাই মেটা টাইটেল। হ্যাঁ, যেমন আমার টাইটেল হচ্ছে অন্ধ্রপ্রদেশ টাইটেল ট্রাভেল। এখানে সার্চ করবে, দেখেন আমার এখানে অনেকগুলো কিন্তু আসছে, যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ট্রাভেল, ইন্ডিয়া, তারপরে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম, টুরিস্ট প্লেস ইন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম, অন্ধ্রপ্রদেশ লাইভ টিভি গাইড, হ্যাঁ, তারপরে গাইড, এরকম অনেকগুলো এখানে রয়েছে। কিন্তু দেখেন অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম বেস্ট প্র্যাকটিস টু ভিজিট, অন্ধ্রপ্রদেশ ট্রাভেল গাইডস আছে কিনা দেখেন তো। জি ভাই, আছে। আছে? আচ্ছা, জি। তাহলে আমার এখানে অন্ধ্রপ্রদেশটা কিভাবে আছে ভাই? এখানে একটা সুন্দর এক্সট্রা ডাটা দেওয়া আছে। এখানে আপনি টপ প্লেস দেখতে পাবেন, টপ ফিড দেখতে পারবেন, লোকেশন পাবেন, ল্যাঙ্গুয়েজ পাবেন, পিপলস পাবেন, ট্রেডিশন পাবেন। হ্যাঁ, ট্রেডিশন কি আছে, মানে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ ধারণা পাবেন এই প্রদেশের সম্পর্কে। একজন ট্রাভেল করতে গিয়ে এই সমস্যাগুলো চাই কিনা বলেন? হিস্ট্রি সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখন আপনার ফাইন্ড করতে হবে যে আমার এই যে আর্টিকেলটা আমি লিখেছি এর জন্য কোন টাইটেলটা ভালো যায় এবং কতটুকু ডিসক্রিপশন কিভাবে লিখলে ভালো হয়। ডিসক্রিপশন সাইজ 150 ক্যারেক্টারের বেশি করা যাবে না। তার ক্যারেক্টার কিভাবে হিসাব করবেন? ওয়ার্ড কাউন্টার, ওয়ান কাউন্টার সার্চ দেবেন, লেখার পরে এটা ওপেন করবেন। করার পর এই বক্সটাকে আমি এডিট করে দেবো, আমার অটোমেটিক টাইপ করা ছিল। তো এখানে আপনি যা লিখবেন আমাকে বলে দেবে কতগুলো ওয়ার্ড আছে। যেমন হাই আই এম জ্যান্ত, এখানে কটা ওয়ার্ড বলে দিচ্ছে, এখানে 4টা ওয়ার্ড লেখা আছে। ক্যারেক্টার কটা আছে? 15টা ক্যারেক্টার দেখা যাচ্ছে এখানে ভাই। দেখা যাচ্ছে? তো আপনাদের কাজ হচ্ছে আপনারা বেস্ট মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন খুঁজবেন, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন খুঁজবেন। মেটা টাইটেলের জন্য ক্যারেক্টার লিমিট হচ্ছে 50 ক্যারেক্টার, হ্যাঁ, আর মেটা ডেসক্রিপশনের জন্য ক্যারেক্টার লিমিট হচ্ছে 155। 50 ক্যারেক্টারের মধ্যে আপনি একটা ইয়ে লিখবেন টাইটেল, আর 155 ক্যারেক্টারের মধ্যে কি লিখবেন? মেটা ডেসক্রিপশন। এটা আপনাদের হোম টাস্ক।
এক একজন এক একটা হ্যাঁ না ভাই 29টাই সবাই হ্যাঁ সবাই 29 সালে লিখবেন, যারটা ভালো হবে একটা নেব, যারটার মধ্যে অ্যাডাপটিভ মনে হবে, একটু ইউনিক মনে হবে, যারটা আমি ইউজ করব, বুঝছেন না? আমরা যদি 29টা যদি 24 জনই করেন, 24 জনের মাঝে 24টা আইডিয়া আসবে কিনা বলেন? আসবে। তাহলে আমি 24 জনের সাথে 24টা বেস্ট বেছে নিতে পারবো। তাহলে আপনারা বুঝবেন, তখন আমি বলবো যে কেন কোনটা আমি কি জন্য নিলাম, ঠিক আছে? এবং মেটা ডেসক্রিপশন পড়ার সময় আর্টিকেল বুঝে লিখবেন, টাইটেলটাও আর্টিকেল বুঝে হতে হবে, যেন ভিডিও ক্লিক করে ব্যাক না যায়, ঠিক আছে ভাই? তাহলে এটা আপনাদের বাড়ির কাজ থাকলো। আচ্ছা ভাই কয়টা করতে হবে ভাই? 29টা। 29টা মাঝে শুক্রবার স্যার বন্ধ পাচ্ছেন, কালকে একটা বন্ধ পাচ্ছেন, একবারে রবিবারে ক্লাস, 3 দিন ছুটি পাচ্ছেন, 2 দিন পর ক্লাস হচ্ছে, 2 দিনে 29টা খুব হার্ড টাস্ক না, করা যাবে। হ্যাঁ, একটু সময় দিলে করতে পারবেন। শুধু মেটা টাইটেল না, মেটা টেক্সট আর মেটা টাইটেল মেটা ট্যাগ দুটোই, সরি মেটা টাইটেল আর হচ্ছে আমার কি বলে মেটা ডেসক্রিপশন, দুটোই। আচ্ছা টাইটেলও লাগবে, ডেসক্রিপশনও লাগবে। হ্যাঁ আচ্ছা ভাই, এই দুটো শেখাবেন। নেক্সট ক্লাসে শিখবো 404 ইস্যু, কিভাবে 404 ইস্যু সলভ করবেন, 404 গুলো ইস্যুগুলো আমাদের কি ধরনের প্রবলেম ক্রিয়েট করে, এগুলো শিখবো। হ্যাঁ, আজকে প্রেজেন্টেশন রেডি হয় নাই। আছে না প্রেজেন্টেশনটা আমার, মানে আজকে বাড়ি যাচ্ছি তো, সন্ধ্যা 6টাতে ক্লাস ছিল, ওই ক্লাস শেষ করে তোমার কিছু শপিং করলাম, অনেকগুলো শপিং করতে সময় চলে গেছে, এই জন্য ফোন দিয়ে বলে যে 15 মিনিট ক্লাসটা পিছিয়ে দাও। ভাই গত ক্লাসের ভিডিওটা মনে হয় আজকে এটা দিয়ে দেবো আপু। আর ভাই অন পেজ ইস্যুর ভাইয়া আর কি কি আছে ভাই? অন পেজে বেশি জিনিস না, একটা বা দেড়টা ক্লাস হলেই হয়ে যাবে। এখন অন পেজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কাজ। এখন অন পেজে প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যতটুকু দেখিয়েছেন ভাই, ওগুলা দিয়ে কি ভাই র্যাঙ্ক করানো যায় ভাই, না আরো নাকি? ভাই এগুলো তো ভাই ফার্স্ট স্টেপ ভাই, আপনি এগুলো তো আগে করতে হবে, মেজর এগুলো না করলে তো র্যাঙ্কই হবে না আপনার। এগুলো করার পরে আপনাকে আপনার র্যাঙ্কটি কোথায় আছে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করার পর আপনাকে দেখতে হবে যে আপনি কেন ফেল করলেন, আপনার থেকে আপনার অডিয়েন্স কত আগায় আছে, এটা জাস্ট করে তো আমাদের আগাতে হবে আস্তে আস্তে। আচ্ছা, অফ পেজ এসে করা লাগবে ভাই? অফ পেজ করতে হবে, অফ পেজ তো মাস্ট, অফ পেজ ছাড়া হবে না, টেকনিক্যাল এসিও করতে হবে, অফ পেজে এসিও করতে হবে। হ্যাঁ জি ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচারটা পেজ স্পিড নিয়ে যে আলোচনা করেছি, কারো কি সমস্যা আছে? না ভাই, এই দুইটা নিয়ে ভাই প্রবলেম নেই। তো এই ধরনের মেজর ইস্যু, তাহলে আমরা একটু সামারাইজ করি। হ্যাঁ, আমাদের এই যে বিষয়গুলো শিখলাম সামারাইজ করি। আচ্ছা, আমরা প্রথম দিন কি শিখেছি বলো? প্রথম দিন আমরা কি দেখেছি, কি করতে হবে বেশি হতে? বলো সামারাইজ, আমরা কি চেক লিস্ট করেছি, কি কাজ করতে হবে?